হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আবার চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমাদের গন্তব্যস্থল হলো উত্তর 24 পরগনা জেলার গোবরডাঙ্গাতে অবস্থিত 200 বছরেরও বেশি প্রাচীন মা প্রসন্নময়ীর মন্দির। মন্দিরে যেতে হলে কিভাবে যাবেন, মন্দিরের সময়সূচি, মন্দিরের ইতিহাস এবং আরও যাবতীয় তথ্য আমি শেয়ার করব আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। আমি গেছিলাম দমদম ক্যান্টনমেন্ট স্টেশন থেকে, যেহেতু আমার নিয়ারেস্ট স্টেশন দমদম ক্যান্টনমেন্ট। শিয়ালদা গোবরডাঙ্গা লোকাল, শিয়ালদা বনগাঁ লোকাল বা ঠাকুরনগর লোকাল, এই 3টে ট্রেন গোবরডাঙ্গা হয়ে যায়। তাই এই 3টে লোকালের যে কোনো একটি ধরে আপনারা পৌঁছতে পারেন গোবরডাঙ্গাতে। দমদম ক্যান্টনমেন্ট থেকে গোবরডাঙ্গা যেতে মোটামুটি সময় লাগে 1 ঘন্টারও বেশি, 1.25 ঘন্টা বা প্রায় 1.5 ঘন্টাও সময় লাগে। আর মাঝখানে পড়ে 15টা স্টেশন। এটা হচ্ছে গোবরডাঙ্গা স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্ম। 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে ফুট ওভার ব্রিজ দিয়ে 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরে যে রাস্তাটা আছে সেই রাস্তায় নামতে হবে। এটা হচ্ছে 3 নম্বর প্ল্যাটফর্মের বাইরের ফুট ওভার ব্রিজটা, যে রাস্তায় নেমেছে সেই রাস্তাটা। এই সোজা ব্রিজ দিয়ে, সোজা রাস্তা দিয়ে কিছু দূর এগোলেই আপনারা টোটো স্ট্যান্ড দেখতে পাবেন। আপনারা যদি চান তাহলে বাজারের মধ্য দিয়েই একটা রাস্তা আছে, যেটা শিয়ালদার দিকে এন্ড হচ্ছে স্টেশনটা, সেই এন্ডে নেমে বাজারের মধ্যে দিয়ে গিয়েও আপনারা টোটো পেতে পারেন মেন রাস্তায় উঠে, অথবা এরকম ফুট ওভার ব্রিজ দিয়ে রাস্তায় নেমে কিছু দূর সোজা, একদম সোজা এগিয়ে বাদিকে আপনাদের টোটো স্ট্যান্ড চোখে পড়বে। সেই স্ট্যান্ডের থেকে আপনারা 10 টাকা ভাড়া দিয়ে টোটো করে একদম মন্দিরের সামনে এসে নামতে পারেন। আমাকে একদম মন্দিরের সামনে টোটো কাকু নামিয়ে দিয়েছিল। আর এই মন্দিরের কোনো প্রবেশদ্বার বা কোনো তোরণ নেই। আমি যেদিন গেছিলাম সেদিন শ্রাবণের প্রথম সোমবার ছিল, তাই জন্য এই মন্দিরে আপনারা প্রচুর ভিড় দেখতে পাবেন। মোটামুটি ভিড় থাকে না এই মন্দিরে, ফাঁকাই থাকে, কিন্তু সেদিন প্রচণ্ড ভিড় ছিল শ্রাবণের প্রথম সোমবার হওয়ায়। দক্ষিণমুখী এই মন্দিরটি উঁচু ভিত্তিবেদির উপর প্রতিষ্ঠিত, একটি দালান নিয়ে গঠিত। মূল মন্দির ছাড়াও রয়েছে পূর্ব ও পশ্চিমমুখী 6টি করে মোট 12টি আটচালা বিশিষ্ট শিব মন্দির। চলুন এই মন্দির দর্শন করাতে করাতে এই মন্দিরের সংক্ষিপ্ত ইতিহাস আমি আপনাদের সাথে শেয়ার করে নিই। গোবরডাঙ্গার জমিদার খেলারাম মুখোপাধ্যায়ের 2 স্ত্রী ছিলেন। তার প্রথমা স্ত্রী ছিলেন যশোহর জেলার তৎকালীন অবিভক্ত বাংলার যশোহর জেলার ক্ষেত্রপাড়া গ্রামের আনন্দময়ী দেবী। তার গর্ভে জন্মলাভ করেন বৈদ্যনাথ মুখোপাধ্যায়। বৈদ্যনাথ নিজে নিঃসন্তান ছিলেন। আনন্দময়ী দেবীর পরে নদিয়া জেলার ধর্মদহ গ্রামের কন্যা দ্রৌপদী দেবীকে বিবাহ করেছিলেন খেলারাম মুখোপাধ্যায়। দ্রৌপদী দেবীর গর্ভে আর কোনো পুত্র সন্তানের জন্ম হচ্ছিল না। মুখোপাধ্যায় বংশ এগোবে কী করে, সেই নিয়ে চিন্তায় ছিলেন খেলারাম মুখোপাধ্যায়। সেই সময়ই ওনার সাথে দেখা হয় এক সন্ন্যাসীর। সন্তান লাভের জন্য তিনি খেলারামকে মা কালীর আশীর্বাদ স্বরূপ একটি ফল দেন। সেই ফল সেবন করেই সন্তান সম্ভবা হন দ্রৌপদী দেবী। তার কোল আলো করে 1794 সালে খেলারাম মুখোপাধ্যায়ের একটি পুত্র সন্তান হয়। মা কালী প্রসন্ন হয়ে এই পুত্র সন্তানের জন্ম হয়েছিল বলে পুত্রের নাম রাখা হয় কালী প্রসন্ন। মায়ের কৃপায় পুত্র সন্তান লাভ করার পরে খেলারাম মায়ের স্বপ্নাদেশ পান। যমুনা নদীতেই তিনি আছেন।
পরদিনই যমুনা নদীতে তিনি একটা বড় কোষ্ঠী পাথর পান এবং সেই পাথর থেকেই কালী মূর্তি তৈরি হয়। মন্দির তৈরির কাজ খেলারাম মুখোপাধ্যায় শুরু করে গেলেও তিনি শেষ করে যেতে পারেননি। তার আগেই তিনি মৃত্যুবরণ করেছিলেন। তার ছেলে কালীপ্রসন্ন মুখোপাধ্যায় মন্দির কার্য সম্পূর্ণ করেন। 1229 বঙ্গাব্দের 1 বৈশাখ এই মন্দির প্রতিষ্ঠিত হয় এবং সেই দিনটাই এই মন্দিরের প্রতিষ্ঠা দিবস এবং বাৎসরিক পুজোও সেই দিন হয়। মুখোপাধ্যায় পরিবারের আরাধ্যা দেবী হলেন মা প্রসন্নময়ী। প্রসন্নময়ী মন্দিরের প্রতিষ্ঠার পর থেকে মুখোপাধ্যায় পরিবারের প্রত্যেক পুরুষের নামের সঙ্গে প্রসন্ন শব্দটি যুক্ত করা হয়। গর্ভগৃহের বেদি শ্বেত পাথরের, তার উপরে সবরূপী মহাদেব বিরাজমান। শায়িত শিবের বুকের উপর খড়গমুণ্ড হাতে দণ্ডায়মানা সুদর্শনা দেবী দক্ষিণাকালী মা প্রসন্নময়ী। প্রায় 2.5 ফুট উচ্চতা বিশিষ্ট কোষ্ঠী পাথরের তৈরি দেবী মূর্তি নানা অলঙ্কারে ভূষিতা। মায়ের মন্দিরে আগে বলিপ্রথা চালু থাকলেও এখন তা নিষিদ্ধ, তবে একটি বিশেষ বলিপ্রথার নিয়ম এখনও এই মন্দিরে চালু আছে। কালী পুজোর দিন অর্থাৎ দীপান্বিত অমাবস্যায় সেই বিশেষ বলি প্রথা দেখা যায়। সেটা হলো মধু ও চিনি বলি। 5 পোয়া চিনি এবং 1 পোয়া মধু মাকে বিশেষ নিয়মে এখানে উৎসর্গ করা হয়। মূল মন্দিরের দুপাশে বাইরের দিকে 2টো কামিনী গাছ রয়েছে, যেই কামিনী গাছ দুটোতে প্রচুর ভক্ত মানত করে লাল সুতো দিয়ে ঢিল বাঁধেন এবং মনস্কামনা পূর্ণ হলে সেই ঢিলটা খুলে যান। তো সেটাই হচ্ছে এই কামিনী গাছটির মধ্যে একটি, যেখানে প্রচুর ভক্ত এখানে মনস্কামনা পূরণ করার জন্য ঢিল বেঁধে গেছে। মূল মন্দির এবং ডান দিকে যে 6টা শিব মন্দির আছে, ঠিক তার সংযোগস্থলে একটা দরজা দেখতে পাচ্ছেন। সেই দরজার পিছনের দিকের অংশে দূর দূরান্ত থেকে আসা ভক্তদের জন্য বিশ্রামের ব্যবস্থা রয়েছে, মানে যাতে তারা বসতে পারেন সেই ব্যবস্থা রয়েছে। তো এটাই হচ্ছে সেই বিশ্রামাগারের দরজাটা। এটা হচ্ছে মন্দির প্রাঙ্গণের একদম মধ্যস্থলে অবস্থিত হাড়িকাঠ, যেটা আপনাদেরকে একটু আগে আমি বলছিলাম যে এই মন্দিরে আগে বলিপ্রথা ছিল, কিন্তু বর্তমানে তা একদমই বন্ধ। তাই লোহার একটা সুন্দর গ্রিল করে হাড়িকাঠটা ঘেরা আছে এবং যেহেতু শ্রাবণের প্রথম সোমবার গেছিলাম, তাই প্রচুর ভক্ত যারা এসেছিলেন বাবার মাথায় জল ঢালতে, এই হাড়িকাঠে দেখছিলাম যে তারাও গঙ্গার জল, দুধ এসব ঢালছে। মন্দির খোলা থাকে প্রত্যেক দিন সকাল 6টা থেকে দুপুর 12:30 এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত, বিশেষ উৎসব অনুষ্ঠান বাদে। এই মন্দিরে নিত্য পূজা ছাড়াও দুর্গাষ্টমী, বাংলা নববর্ষ, দীপান্বিত অমাবস্যাতে বড় করে পুজোর আয়োজন করা হয়ে থাকে। এখানে মাকে নিত্য ভোগ নিবেদন করা হয় না, তাই জন্য ভোগ প্রসাদের কোনো ব্যবস্থাও নেই মন্দিরে। 12টি শিব মন্দিরের মধ্যে প্রত্যেকটি শিব মন্দিরের গর্ভগৃহে ঢোকা আমার পক্ষে সম্ভব হয়ে ওঠেনি সেদিন, কারণ আমি আগেই বলেছি সেদিন প্রচুর ভিড় হয়েছিল বাবার মাথায় জল ঢালার জন্য। তাই জন্য যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি আপনাদের এই ভিডিওর মাধ্যমে দেখানোর। প্রত্যেকটা গর্ভগৃহে কোষ্ঠী পাথরের শিবলিঙ্গ বর্তমান। কোনোটিতে যেমন একটি শিবলিঙ্গ রয়েছে, কোনোটিতে আবার একাধিক শিবলিঙ্গ রয়েছে, মানে 2টো বা 3টে শিবলিঙ্গ রয়েছে। মন্দিরের সামনেই বিভিন্ন পুজো সামগ্রী কেনার জিনিসের দোকান রয়েছে, আপনারা সেখান থেকে কিনে পুজো দিতে পারেন। তবে আমি ফুলের দোকান দেখতে পেলাম না, তাই জন্য আপনারা পারলে বাইরে থেকে ফুল, মালা এসব কিনে আনবেন। বাকি মিষ্টি এবং পুজোর যাবতীয় যা প্রয়োজনীয় জিনিস সেটা আপনারা মন্দিরের সামনে থেকেই পেয়ে যাবেন। আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর নিজের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে এবং আমার পাশে থাকার জন্য প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে সমস্ত নতুন নোটিফিকেশন সাথে সাথে পেতে পারেন। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। সবাইকে অনেক ধন্যবাদ।